আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব অ্যারে কমান্ড। আপনি যখন কোনো একটা অবজেক্টের কয়েকটা কপি করে সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাতে চাইবেন, তখন আপনার অ্যারে কমান্ডটির প্রয়োজন হবে। আপনি কোনো একটা অবজেক্টের কয়েকটা কপি করে সেগুলোকে তিনভাবে সাজাতে পারেন। সেগুলোকে যদি আপনি কোনো কলাম কিংবা রো অনুযায়ী সাজাতে চান, তাহলে আপনার যে ধরনের অ্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে। আর আপনি যদি সেই কপিগুলোকে কোনো বৃত্ত বরাবর সাজাতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে পোলার অ্যারে। আর আপনি যদি সেই কপিগুলোকে কোনো একটা লাইন, সেটা হোক স্ট্রেট লাইন কিংবা বক্র লাইন, তাহলে আপনাকে যে অ্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে পাথ অ্যারে। আর এই তিন ধরনের অ্যারের জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। পূর্বের যে টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো ছিল আমাদের অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে, এবং বর্তমানে আমরা আছি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। অ্যারে কমান্ডের জন্য ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটা একটু বেশি সুবিধাজনক। আপনার রিবনে এই অপশনগুলো দেওয়া থাকবে এবং আপনি খুব সহজেই ইনপুটগুলো দিতে পারবেন। আপনি যদি অটোক্যাড ক্লাসিকে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনি কমান্ড লাইন থেকে আপনার ইনপুটগুলো দিতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের রেক্টেঙ্গুলার অ্যারেতে। আমরা কোনো একটা অবজেক্ট ড্র করে নিলাম, এই অবজেক্টের উপরেই আমরা রেক্টেঙ্গুলার অ্যারেটা অ্যাপ্লাই করব। অ্যারে কমান্ডটি চালু করতে হলে আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে মডিফাই অপশন রয়েছে, মডিফাই অপশনে ক্লিক করলে আপনি এই জায়গায় অ্যারে পেয়ে যাবেন। তিন ধরনের অ্যারে রয়েছে, অথবা এইখানে রিবনে আমাদের অ্যারে অপশনটা রয়েছে, এখান থেকেও আপনি অ্যারে কমান্ডটি চালু করতে পারেন। আর যদি আপনি কিবোর্ড থেকে অ্যারে কমান্ডটি চালু করতে চান, তাহলে আপনাকে টাইপ করতে হবে AR, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার অ্যারেটা চালু হয়ে যাবে। আমি AR টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার অ্যারেটা অন হয়ে গেল। এখন আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপর আমাকে অটোক্যাডকে বলতে হবে আমি কোন ধরনের অ্যারে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা যেহেতু এখন রেক্টেঙ্গুলার অ্যারে অ্যাপ্লাই করব, সুতরাং আমি এই জায়গায় ক্লিক করতে পারি, কিংবা এই জায়গায় আমি R টাইপ করে ইন্টারপ্রেস করলেও আমার রেক্টেঙ্গুলার অ্যারেটা চালু হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন যে অটোক্যাডের কিছু ডিফল্ট সেটিংস থেকে তারা এক ধরনের অ্যারে করে ফেলেছে। তো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন উপরের এই রিবন থেকে। এইখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে টাইপ, এটা যেহেতু রেক্টেঙ্গুলার অ্যারে টাইপ, সুতরাং এই জায়গায় আমাদের রেক্টেঙ্গুলার রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে আমাদের কলাম, এখান থেকে আপনি কলামের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে রোজ, হরিজন্টালি আমাদের এখানে তিনটা রো রয়েছে, এখান থেকে আমরা রোগুলো চেঞ্জ করতে পারি। এরপরে রয়েছে লেভেল, এটা হচ্ছে আপনার যে ডিরেকশনে কোনো একটা লেভেল আপনি তৈরি করতে চাইলে আপনি এখান থেকে লেভেল তৈরি করতে পারবেন। তো যাই হোক, প্রথমে আমরা আসি কলামে। আমাদের এখানে রয়েছে 4টি কলাম, আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা কলাম। এখান থেকে আমরা যদি 6 করে দেই, 6 করে ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন যে আমাদের কলাম সংখ্যা বেড়ে 6 হয়ে গেল। এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স এমনটা না যে এই ডিস্টেন্সটা মধ্যবর্তী ডিস্টেন্স, এখানে যে বিটুইন ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোনো একটা অবজেক্টের কোনো এক পয়েন্ট থেকে পরের অবজেক্টের সেই করসপন্ডিং যে পয়েন্টটা রয়েছে সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। ধরুন আমরা ফার্স্ট অবজেক্টের এই পয়েন্ট থেকে আমরা পরবর্তী অবজেক্টের এই পয়েন্টটা যদি আমরা মেপে দেখি, তাহলে আমরা পাবো 25 ফিট সামথিং। এইটাই হচ্ছে আমাদের বিটুইন ডিস্টেন্স। আপনাদের মনে হতে পারে যে মধ্যবর্তী যে ফাঁকা অংশটুকু এটাই হচ্ছে আমাদের বিটুইন ডিস্টেন্স, কিন্তু তা না, এটা আসলে কোনো এক পয়েন্ট থেকে তার পরবর্তী করসপন্ডিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। ঠিক তেমনি তার নিচে রয়েছে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টের কোনো একটা পয়েন্ট থেকে লাস্ট অবজেক্টের সেই করসপন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। ধরুন এই পয়েন্টের এই ডিস্টেন্স থেকে আমরা লাস্ট অবজেক্টের এই ডিস্টেন্সটা যদি মেপে দেখি, তাহলে আমরা 127 ফিট সামথিং পাবো। আর আপনি এই ডিস্টেন্সগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি এখানে 25 ফিট না করে যদি 30 ফিট করি, তাহলে দেখুন যে আমাদের যে কলামগুলো রয়েছে সেগুলো একটু দূরে দূরে সরে গেল এবং এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। আমরা এই বিটুইন ডিস্টেন্সটা 30 ফিট না দিয়ে যদি আমরা 10 ফিট দিই, তাহলে দেখি কি হয়। আমরা 10 ফিট দিলাম, তাহলে দেখুন যে এরা একে অপরের উপর ওভারল্যাপ করেছে। সুতরাং আপনি আপনার প্রয়োজন মতো আপনার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনার এই মধ্যবর্তী ডিস্টেন্সটা আপনারা চেঞ্জ করবেন। ঠিক একইভাবে আপনি যে রো রয়েছে এখান থেকেও আপনি রো এর যে বৈশিষ্ট্য সেগুলো চেঞ্জ করতে পারেন। আমাদের এখানে 3টা রো রয়েছে, এখানে যদি আমি 5 দিয়ে ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের 2টা রো বেড়ে যাবে। এখানে 2টা রো অ্যাড হলো, দেখতে পাচ্ছেন। এখানে আমি আবার যদি বিটুইন ডিস্টেন্স দেই, এখানেও একইভাবে বিটুইন ডিস্টেন্সটা মাপা হবে কোনো একটা অবজেক্টের কোনো এক
এক পয়েন্ট থেকে পরবর্তী অবজেক্টের সেই করেসপন্ডিং ডিস্টেন্স, এটাই হচ্ছে আমাদের বিটুইন ডিস্টেন্স। এখানে 17 দেওয়া রয়েছে। আমি যদি 20 ফিট করে ইন্টারপ্রেস করি তাহলে দেখুন যে আমাদের যে রোগুলো ছিল সেগুলোর মধ্যবর্তী ডিস্টেন্স একটু বেড়ে গেল। আর পরবর্তী যে টোটাল ডিস্টেন্স রয়েছে সেটা মাপা হবে আমাদের ফার্স্ট অবজেক্টের কোনো এক পয়েন্ট থেকে লাস্ট অবজেক্টের সেই করেসপন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। এরপরে আসি আমরা লেভেল। আপনি যদি জেড ডিরেকশনে কোনো লেভেল তৈরি করতে চান, ধরুন এখানে একটা লেভেল রয়েছে, আমি 3 দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের 3টা লেভেল রয়েছে, কিন্তু বর্তমানে এটা দেখা যাচ্ছে না। আমরা যখন এটা 3D মোডে যাব তখন আমরা এটা দেখতে পারবো। তার আগে আমি ডিস্টেন্সগুলো চেঞ্জ করে দিই। আমরা এখানে 4 ফিট দিলাম, তারপর ইন্টারপ্রেস করলাম। তারপরে যদি আমরা 3D মোডে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে 3টা লেভেল তৈরি হয়েছে। দেখুন আমাদের 3টা লেভেল তৈরি হয়েছে এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। তো আপাতত আমরা যেহেতু 2D শিখছি, সুতরাং আমরা 3D অপশনে না যাই, আমরা উপরে টপে চলে গেলাম। টপে গিয়ে আমরা লেভেলটা অন করে দিলাম। এবার আসি আমরা গ্রিপগুলোতে। আমাদের নীল কালারের কয়েকটা গ্রিপ দেখা যাচ্ছে। আপনি এই গ্রিপ দিয়েও আপনার যে অ্যারোটা রয়েছে সেটা আপনি মেনটেন করতে পারবেন। এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এখানে আপনি কার্সরটা ক্লিক করে যদি উপরে নিয়ে যান তাহলে আপনার যে রো সংখ্যা রয়েছে সেগুলো বেড়ে যাবে। আবার যদি আপনি নিচে নিয়ে আসেন তাহলে রো সংখ্যা কমে যাবে। এটা শুধু রো নাম্বারটা মেনটেন করে। আর আপনি যদি এই ডান সাইডের এখানে গ্রিপটা রয়েছে, এখানে ক্লিক করে ডান সাইডে নিয়ে যান তাহলে দেখুন যে আমাদের কলাম সংখ্যা বাড়তেছে কিংবা কমতেছে। এখান থেকেও আপনি আপনার অ্যারেটা কন্ট্রোল করতে পারেন। আর আপনি যদি রো এবং কলাম একসাথে ছোট বড় করতে চান তাহলে আমাদের এই যে উপরের ডান কর্নারে যে গ্রিপটা ছিল সেখানে ক্লিক করার পরে আপনি যদি উপরে নিচে নিয়ে যান তাহলে আমাদের এখানে রো সংখ্যা ছোট বড় হবে। আর এই যে গ্রিপটা দেখছেন এটা হচ্ছে ডিস্টেন্সের জন্য। আপনি যদি আপনার রো এর মধ্যবর্তী ডিস্টেন্সগুলো বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি যদি হালকা একটু উপরে ওঠান তাহলে দেখবেন যে রোগুলো দূরে দূরে সরে যাচ্ছে। আবার নিচে নিয়ে আসলে আপনার রোগুলো খুব কাছাকাছি চলে আসবে। এখান থেকে আপনার প্রয়োজন মতো ডিস্টেন্স আপনি দিতে পারেন। আর এই গ্রিপটা কাজ করে হচ্ছে আমাদের যে কলামগুলো রয়েছে তাদের ডিস্টেন্স। আপনি ডান দিকে সরালে সেই ডিস্টেন্সটা বাড়বে, আবার বাম সাইডে সরালে ডিস্টেন্সটা কমবে। এখান থেকে আপনি কলামের ডিস্টেন্সগুলো মেনটেন করতে পারেন। আর এইটা যে গ্রিপ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মূল বেস পয়েন্ট। আপনি এই বেস পয়েন্ট অনুযায়ী আপনার টোটাল যে অ্যারেটা রয়েছে, কমপ্লিট অ্যারেটাকে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। তো এই বেস পয়েন্টটা আপনি পরে আমি দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করতে হয়। তার আগে আমি চলে যাই অ্যাসোসিয়েটিভ অপশানে। অ্যাসোসিয়েটিভ করে রাখার অর্থ হচ্ছে যে আপনার এটা পুরোটা একটা সিঙ্গেল অ্যারে অবজেক্ট হিসেবে কাজ করবে এবং আপনি যখন পরবর্তীতে সেই অ্যারের উপরে একটা ক্লিক করবেন তখন আপনার এই রিবনে সেই সবগুলো অপশান শো করবে। তবে অ্যাসোসিয়েটিভ করার অসুবিধা হচ্ছে যে আপনি অ্যাসোসিয়েটিভ করে যদি আপনি অ্যারোটা ড্র করেন তারপরে আপনার সেই অ্যারের উপর আপনি কোনো প্রকার ট্রিম এবং ইরেজ কমান্ড অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা করতে হলে অবশ্যই আপনাকে এক্সপ্লোড করে সেই সম্পূর্ণ অ্যারেটাকে ভাঙতে হবে। তো যাই হোক, অ্যাসোসিয়েটিভ অপশানের অনেক সুবিধা রয়েছে, আমরা সব সময় এটা অ্যাসোসিয়েটিভ করে রাখবো। এরপরে রয়েছে বেস পয়েন্ট। আপনি যদি আপনার বেস পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে বেস পয়েন্টে ক্লিক করে আপনি যে কোনো পয়েন্টকে আপনার বেস পয়েন্ট দিতে পারেন। আমি ধরুন যদি এই জায়গায় দেই তাহলে আমাদের বেস পয়েন্টটা এইখান থেকে এই জায়গায় শিফট করবে। আপনি এখন এই জায়গা থেকে আপনার সবগুলো কন্ট্রোল করতে পারেন। এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার অ্যারের সবগুলো অপশন। এখানে দেখুন যে আমরা অ্যাসোসিয়েটিভ করে রেখেছি। এখন যদি আমরা ক্লোজ করি তাহলে আমরা যদি কোনো একটা জায়গায় আমার এই কার্সরটা রাখি অ্যারের কোনো একটা জায়গায় তাহলে পুরো অ্যারেটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং এই অ্যারের উপর যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনি উপরে রিবনে আপনার যে অ্যারে এডিটের যে অপশানগুলো চলে এসছে। তারপরে এখানে 3টা অপশান এক্সট্রা এখন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এডিট, রিপ্লেস এবং রিসেট অ্যারে। এডিট সোর্স অপশনটা তখনই লাগবে যখন আপনার মনে হবে যে আপনার কমপ্লিট অ্যারে করার পরে আপনার সেই অ্যারেটার কিছু চেঞ্জ আবার করতে হবে, তখন আপনি এডিট সোর্সের মাধ্যমে সেই চেঞ্জটা করতে পারেন। আমি এডিট সোর্সে গেলাম। এবার আমাকে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে, সেখানে আমাদের সেই চেঞ্জগুলো অ্যাপ্লাই করব। ধরুন আমি এই অবজেক্টটাকে চেঞ্জ করব, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে একটা নোটিফিকেশন আসছে, এটা ওকে করলাম। তারপরে এই জায়গায় আমরা যে চেঞ্জ করতে হবে সেটা আমরা এখন করব। সাপোজ মিডিলে আমরা একটা সার্কেল দিয়ে দিলাম। এখানে যদি আমরা একটা সার্কেল দিয়ে দিই তাহলে দেখবেন যে প্রত্যেকটা অবজেক্টের
সব জায়গায় সেই চেঞ্জটা অ্যাপ্লাই হয়ে যাবে একসাথে। আপনার অবজেক্টের উপর আপনি প্রয়োজনীয় যে চেঞ্জটা রয়েছে সেটা করে আপনি এখানে সেভ চেঞ্জে যাবেন। সেভ চেঞ্জ করে আপনার যে এডিট করার কাজটুকু সেটা আপনি করে ফেলতে পারবেন। এবার আসি আমরা রিপ্লেস আইটেমে। ধরুন আপনার অ্যারের কোনো অবজেক্ট অন্য কোনো অবজেক্ট দিয়ে আপনি সেটা রিপ্লেস করতে চান, তাহলেও আপনি রিপ্লেস করতে পারবেন। আমি প্রথমে একটা সার্কেল ড্র করে নিচ্ছি এবং এইখানে আমাদের একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি এবং এটার উপরে আমরা অ্যারে অ্যাপ্লাই করব। আমি টাইপ করলাম AR, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে রেক্টেঙ্গুলার অ্যারেতে ক্লিক করলাম, তারপরে আমাদের এই যে আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে হয়ে গেছে আমাদের। এখন আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে এইটাকে আমরা রিপ্লেস করব। এই জায়গায় যে আমাদের অবজেক্টগুলো রয়েছে অ্যারে রেক্টেঙ্গেল, এটাকে আমরা সার্কেল দ্বারা রিপ্লেস করব। এই জন্য আমরা অ্যারের উপরে ক্লিক করলাম, তারপরে এইখানে রিপ্লেস আইটেম দেখতে পাচ্ছেন, রিপ্লেস আইটেমে ক্লিক করলাম, তারপরে আমাকে যেই অবজেক্ট দিয়ে রিপ্লেস করব সেটাতে ক্লিক করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমাকে অবশ্যই বেস পয়েন্ট দিতে হবে যে আপনি এই যে পয়েন্টার কোন বেজের পয়েন্টের সাপেক্ষে আপনি সেটা রিপ্লেস করতে চাচ্ছেন। অবশ্যই বেস পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় এই সেন্টারটা বেস পয়েন্ট দিব। আমার যেই জায়গায় আমার বেস পয়েন্ট ছিল, আমার যেহেতু এই অবজেক্টের সেন্টারে ছিল, সুতরাং এই অবজেক্টেরও সেন্টারে আমরা বেস পয়েন্টটা দেব। তারপরে এখন আমাকে যে অবজেক্টটাকে আমরা রিপ্লেস করব সেই অবজেক্টে ক্লিক করব। ধরুন এই অবজেক্টে রিপ্লেস করলে এখানে ক্লিক করলাম, এখানে সেই সার্কেলটা চলে আসলো। আর আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এটা সেই সার্কেল দ্বারা রিপ্লেস হয়ে গেল, বা আপনি এখানে ক্লিক করলেও আপনি সার্কেল দিয়ে সেই অবজেক্টটাকে রিপ্লেস করে দিতে পারলেন। তো যে কোনো অবজেক্টকে যে কোনো অবজেক্ট দিয়ে রিপ্লেস করতে পারবেন, এখানে কোনো ধারাবাধা নিয়ম নেই। তবে বেস পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যখন রিপ্লেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইন্টারপ্রেস করলেই আপনার সেই অ্যারেটা আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে বের হতে হলে অবশ্যই এক্সিট করতে হবে। এখানে এক্সিট অপশনটা রয়েছে, এক্সিট করলাম, তাহলে আমাদের অ্যারে অপশনটা চলে আসলো আবার। এখন হচ্ছে আমরা রিসেট অ্যারে যদি করি তাহলে আগে আমাদের যে রেক্টেঙ্গুলার অবজেক্টগুলো ছিল সেগুলো আবার ফিরে আসবে। এটা হচ্ছে রিসেট অ্যারে অপশনের কাজ। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার আগের যে রেক্টেঙ্গেলটা ছিল সেগুলো চলে আসছে। এখন আমরা ক্লোজ অ্যারে করে আমরা অ্যারেটা কমপ্লিট করলাম। এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে কমান্ড। এবং অ্যাসোসিয়েটিভ অপশনটা মনে হয় একটু দেখানো হয়নি, এটা ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ। সুতরাং দেখুন যে আমরা কার্সরটা রাখলেই সেই পুরো অ্যারেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা একটা নন অ্যাসোসিয়েটিভ করে আমরা যদি কোনো একটা রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি করি, আমরা টাইপ করলাম AR, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে রেক্টেঙ্গুলার আর ইন্টার, তাহলেই দেখুন যে এই জায়গায় আমাদের একটা অ্যারে তৈরি হয়েছে এবং এখানে আমি অ্যাসোসিয়েটিভটা উঠিয়ে দিয়ে আমি ক্লোজ করলাম। তাহলে দেখুন এটার সাথে এটার পার্থক্য হচ্ছে যে এগুলো প্রত্যেকটা সিঙ্গেল অবজেক্ট হয়ে কাজ করছে, কিন্তু এইখানে এটা পুরোটা একটা সিঙ্গেল অ্যারে হিসেবে কাজ করছে। এবং এইখানে ক্লিক করলে আপনি এই পুরো রিবনের যে অপশানগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রিবনে কোনো প্রকার অ্যারে অপশানগুলো আসছে না। আবার এই যে অ্যাসোসিয়েটিভ অপশানটা দেওয়া রয়েছে, এখানে যদি আপনি কোনো প্রকার এডিট করেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে আপনাকে এই জায়গা থেকে এডিট করতে হবে। নর্মালি কোনো প্রকার এডিট এখানে করতে পারবেন না, কিন্তু এখানে প্রত্যেকটা অবজেক্টের আপনি এডিট করতে পারবেন। তো এই ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ এবং নন অ্যাসোসিয়েটিভ অপশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা শিখব পোলার অ্যারে। এবার আসি আমরা পোলার অ্যারে। আপনি যখন কোনো একটা অবজেক্টকে কোনো একটা সার্কেল বরাবর আপনি অ্যারেঞ্জ করতে চাইবেন তখন আপনার পোলার অ্যারের প্রয়োজন হবে। আর এর জন্য আপনাকে যেতে হবে মেনু বার থেকে মডিফাই অপশনে ক্লিক করার পর এখানে আপনি পোলার অ্যারে পাবেন, কিংবা আপনি এই জায়গায় যদি আপনি চান এখান থেকেও আপনি পোলার অ্যারেটা চালু করতে পারেন। আর আপনাকে যদি কিবোর্ড থেকে চালু করতে হয় তাহলে আপনাকে টাইপ করতে হবে AR, তারপরে ইন্টারপ্রেস করলেই অ্যারে কমান্ডটি চালু হয়ে যাবে। তো যাই হোক, পোলার অ্যারে করতে হলে অবশ্যই একটা সার্কেল প্রয়োজন। একটা সার্কেল না থাকলে আসলে আমরা নির্দিষ্টভাবে সেই সেন্টারটা ইনপুট করতে পারি না। এমনটা না যে সার্কেল থাকতেই হবে, তবে একটা সার্কেল থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সার্কেলের উপরে আপনার এই অবজেক্টগুলো সাজাতে চাচ্ছেন। আমি প্রথমে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সাপোজ এইখান থেকে আমরা একটা সার্কেল ড্র করে নিই। এখান থেকে আমরা এইটা হচ্ছে আমাদের একটা টেবিল এবং এর চারপাশে আমরা কয়েকটা চেয়ারকে অ্যারেঞ্জ করব আমরা পোলার অ্যারের মাধ্যমে। আর এই জন্য আমাকে টাইপ করতে হবে AR, তারপর ইন্টারপ্রেস করলেই আমাদের অ্যারে কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি এই চেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করেও আমার সিলেকশন কমপ্লিট করতে পারি, কিংবা রাইট বাটন ক্লিক করেও আমার অবজেক্ট সিলেক্ট করতে পারি।
তারপরে আমাদের অপশন রয়েছে তিনটা। আমি এটা কোন ধরনের অ্যারে করতে চাচ্ছি, অবশ্যই আমাকে পোলার অ্যারে চুজ করতে হবে। আর এজন্য এখানে ক্লিক করতে পারেন অথবা এই জায়গায় PO টাইপ করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমার পোলার অ্যারেটা চালু হয়ে গেল। এখন আমি এই চেয়ারটাকে যে সার্কেল বরাবর আমি এটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছি, সেই সার্কেলের সেন্টারটাকে আমার ডিফাইন করতে হবে। আমি এই সার্কেল যেহেতু এঁকেছি, সুতরাং এই সার্কেলের সেন্টার হচ্ছে এইটা। এখানে ক্লিক করলেই আমরা আমাদের যে বাকি চেয়ারগুলো আমরা পেয়ে যাব। তো আপনি এখানে মডিফাই করতে পারেন ঠিক আগের রেক্টেঙ্গুলার অ্যারের মতো। এখানেও কিছু অপশন রয়েছে। এখানে দেখুন টাইপ হচ্ছে পোলার, এটা যেহেতু পোলার অ্যারে সুতরাং এখানে রয়েছে পোলার। এরপরে রয়েছে আইটেমস। আপনি এখানে আইটেমগুলোর যে ডিস্টেন্স প্লাস আপনি আইটেমের নাম্বার চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের রয়েছে 6টা আইটেম। এখানে যদি আমরা বাড়াতে চাই কিংবা কমাতে চাই, এখানে ইনপুট করে আমরা বাড়াতে কমাতে পারবো। এটা হচ্ছে রো, এটা লেভেল, এগুলো প্রপার্টিজ। তো আমরা এগুলো ধীরে ধীরে এখন দেখব। আমরা যদি আইটেমটা চেঞ্জ করি, সাপোজ আমরা 8 আইটেম দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমাদের যে চেয়ারগুলো ছিল সেগুলো এখন 8টা, এবং প্রত্যেক দুইটা চেয়ারের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 45 ডিগ্রি। আপনি এগুলোও চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি যদি এখানে 180 ডিগ্রি করে দেন, তাহলে দেখুন যে আমাদের যে কোনো এক পোর্শনে সেই চেয়ারগুলো অ্যারেঞ্জ হলো। আমার এটা এখন দরকার নয়, আমি পুরো টেবিল জুড়েই আমার চেয়ারগুলো দরকার, সুতরাং আমি এটা 360 ডিগ্রি করে ইন্টারপ্রেস করলাম। এখানে যে আইটেমস বিটুইন ফিল, এগুলো হচ্ছে একে অপরের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি নাম্বারগুলো চেঞ্জ করেন তাহলে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে, আবার আপনি যদি পুরো নাম্বারটা চেঞ্জ করেন তাহলে এই দুটো অপশন চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা আপনি ক্যালকুলেট করে আপনি দিবেন কত ডিগ্রি কোণে আপনার সেই অবজেক্টগুলো প্রয়োজন, সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে আসি আমরা রো অপশানে। এইখানে দেখুন যে এক সারিতে আমার চেয়ারগুলো রয়েছে, আমরা যদি 2 সারিতে দিতে চাই তাহলে আমি এখানে 2 টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে আমার চেয়ারগুলো 2টা সারি, পেছনে আরেকটা সারি অ্যাড হয়ে গেল। আবার যদি আমি এখানে 3টা সারি প্রয়োজন হয়, 3 টাইপ করে ইন্টারপ্রেস করলে দেখুন যে আমাদের চেয়ারগুলো 3টা সারিতে চলে আসছে। এবং এই রো যেগুলো তৈরি হচ্ছে, এগুলোর যদি আপনি ডিস্টেন্স বাড়াতে কিংবা কমাতে চান তাহলে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। এখানে 2 ফিট সামথিং রয়েছে, আমি 3 ফিট দিলাম, 3 ফিট দিয়ে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে চেয়ারের যে সারিগুলো ছিল সেগুলো একটু দূরে সরে গেল। আর টোটাল ডিস্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে আমার ফার্স্ট সারি থেকে লাস্ট সারি পর্যন্ত কত ডিস্টেন্স, এটাই আমাদের টোটাল ডিস্টেন্স। এবং এরপরে রয়েছে লেভেল। আপনি যদি জেড ডিরেকশনে কোনো লেভেল দিতে চান, সাপোজ আমি এখানে 4 দিলাম, তারপরে আমাদের লেভেলের ডিস্টেন্সটা দিলাম আমি 5 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন আমাদের 4টি লেভেল তৈরি হয়েছে এবং প্রত্যেকটার ডিস্টেন্স হচ্ছে 5 ফিট করে। তো এটা 3D অপশনের জন্য কাজ করে। আমরা যেহেতু আপাতত 2D শিখতেছি, সুতরাং আমরা টপে চলে গেলাম এবং আমরা লেভেলটা আমরা করে দিলাম অন। এরপরে আসি অ্যাসোসিয়েটিভ অপশন। আপনারা দেখেই বুঝতে পারছেন অ্যাসোসিয়েটিভ অপশনের কাজ কি। আমি একটু আগে রেক্টেঙ্গুলার অ্যারে যেটা ছিল সেটাতে বললাম যে আপনি অ্যাসোসিয়েটিভ করে যদি করেন তাহলে সবগুলো অবজেক্ট একটা সিঙ্গেল অ্যারে হিসেবে কাজ করবে, এবং সেই অ্যারের উপরে ক্লিক করলে আপনি সেই যে উপরে রিবনের যে অপশনগুলো সেগুলো আপনি ফিরে পাবেন, আপনি এডিট করতে পারবেন। আর আপনি যদি অপশনটা চালু না রাখেন তাহলে আপনি পরে কোনো এডিট করতে পারবেন না, এবং সেই অ্যারের অবজেক্টগুলো সিঙ্গেল সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করবে। এরপরে রয়েছে বেস পয়েন্ট। আপনি এখান থেকে বেস পয়েন্ট চেঞ্জ করতে পারেন। এখানে বেস পয়েন্ট বর্তমানে যে সার্কেলের সেন্টারে রয়েছে এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই আপাতত। এরপরে রয়েছে রোটেট আইটেমস। আপনি যদি এই চেয়ারগুলোকে প্রথম যে চেয়ারটা যেভাবে ছিল সেইভাবেই আপনার পরবর্তী চেয়ারগুলোকে অ্যারেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে রোটেট আইটেমসে ক্লিক করবেন। আমরা এখানে ক্লিক করলে দেখুন যে আমাদের প্রত্যেকটা চেয়ার একইভাবে অ্যারেঞ্জ হলো। আমাদের যে চেয়ারগুলো ছিল এটা একইভাবে অ্যারেঞ্জ হলো, কিন্তু আমরা যদি রোটেট করে দিই তাহলে প্রত্যেকটা চেয়ার সেন্টারমুখী হয়ে থাকবে। দেখুন যে প্রত্যেকটা চেয়ার আমাদের কেন্দ্রমুখী হয়ে অ্যারেঞ্জ হয়ে আছে, কিন্তু আমি যদি রোটেট আইটেমসটা উঠিয়ে দিই তাহলে আমাদের প্রথম যে অবজেক্টটা যেভাবে ছিল সেই বাকি অবজেক্টগুলো ঠিক সেভাবে অ্যারেঞ্জ হয়েছে। এরপরে হচ্ছে ডিরেকশন। আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ধরুন যে এটা ডিরেকশন চেঞ্জ করলে এটা হবে ক্লকওয়াইজ। এটা বোঝাতে হলে আমাকে রোগুলো অন করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। রো আমাদের অন রো থাকলো, এবং আমাদের অ্যাঙ্গেলটা আমি করে দেই 180, তারপর ইন্টারপ্রেস করলাম। এবার যদি আমরা ডিরেকশনে যাই তাহলে দেখুন যে এটা একবার ক্লকওয়াইজে কাজ করছে এবং অ্যান্টি ক্লকওয়াইজে কাজ করছে। এটা এখন বর্তমানে রয়েছে ক্লকওয়াইজ এবং এটা রয়েছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইখানে আমরা 360 করে দেই। এখন আমরা 360 ডিগ্রি, তারপর ইন্টারপ্রেস করলাম।
এবং আমাদের রোটেট আইটেম অবশ্যই আমরা কেন্দ্রমুখী রাখবো, চেয়ারগুলোকে সবাই একদিকে বসে থাকবে, সুতরাং আমরা রোটেট আইটেম করে দিলাম। এখন সবাই বসে থাকবে এবং কথা বলবে। আচ্ছা, এখানে আমরা 3টা গ্রিপ দেখতে পাচ্ছি। মাঝের যে গ্রিপটা রয়েছে এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। এখানে ক্লিক করে আপনি এই পুরো অ্যারেটা মুভ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। এর পরের যে অ্যারেটা রয়েছে এখান থেকে ক্লিক করার পরে আপনি এই যে ডিস্টেন্স থেকে, সেন্টার থেকে আপনার যে চেয়ারের ডিস্টেন্সটা মেনটেন করতে পারেন এই গ্রিপের মাধ্যমে। তো এটা আপাতত করছি না। সাপোজ আমি এখানে অনেক দিয়ে যদি ইন্টারপ্রেস করি, তারপরে যদি আমি এইখানে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখুন যে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। এই গ্রিপের মাধ্যমে আমি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমার চেয়ারের সংখ্যা প্লাস যে অ্যাঙ্গেল সেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি একটা গ্রিপ ধরে। সুতরাং এগুলো ছিল আমাদের গ্রিপ অপশনের কাজ। তো যাই হোক, এই ছিল আমাদের পোলার অ্যারে। আমরা যখন পোলার অ্যারে কমপ্লিট করব তারপর আমরা ক্লোজ অ্যারে করে ফেললাম। এখন যদি আমরা এই অ্যারেটার উপরে ক্লিক করি তাহলে দেখুন যে আমরা সেই অপশনগুলো পাচ্ছি না এবং পুরো অ্যারেটা সিলেক্ট হচ্ছে না। কারণ হচ্ছে এই যে অ্যারেটা আমরা করেছিলাম সেটা নন অ্যাসোসিয়েটিভ ছিল। আমরা এখন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ড্র করব। প্রথমে আমরা একটা অবজেক্ট ড্র করে নেই। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট এবং আমরা পোলার অ্যারের মাধ্যমে এই অবজেক্টটাকে আমরা একটা সার্কুলার প্যাটার্নে সাজাবো। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে AR, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার অ্যারে কমান্ডটা চালু হয়ে যাবে। তারপরে আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি অবজেক্ট দুইটাকে সিলেক্ট করলাম এইভাবে, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে এটা কোন ধরনের অ্যারে সেটা চুজ করতে হবে। আমি পোলার অ্যারে, যেহেতু আমি পোলার অ্যারেতে ক্লিক করলাম, কিংবা পিও টাইপ করতে পারি। আমি এখানে ক্লিক করলাম। এবার আমাকে সেন্টার দিতে হবে কোন সার্কেল বরাবর আমি অবজেক্টটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছি। আমি সেন্টার দিলাম ঠিক অবজেক্টের এই কোণাতেই। এই কোণাতে দিলে দেখুন যে আমার এক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে 6টা অবজেক্ট তৈরি হয়েছে। আমি যদি এখানে সাপোজ দেই 20 অবজেক্ট, তাহলে দেখি আমাদের এক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে। আপনি ইচ্ছে মতো আপনার এই ধরনের প্যাটার্ন আপনি অ্যারে কমান্ডের মাধ্যমে করতে পারেন। তো যাই হোক, এটা আমি করলাম শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ অপশনটা দেখানোর জন্য। আমি অ্যাসোসিয়েটিভটা ক্লিক করার পরে আমি ক্লোজ অ্যারে করে দিলাম। আমার অ্যারেটা হয়ে গেছে এবং এটা অ্যাসোসিয়েটিভ, দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করলে পুরো অ্যারেটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং অ্যারে এডিটের যে অপশনগুলো সেগুলো আবার আমরা ফিরে পাচ্ছি। এবং আমরা 3টা অ্যাডিশনাল অপশন আমরা পেয়েছি। এখানে দেখুন যে এডিট সোর্স, রিপ্লেস আইটেম এবং রিসেট অ্যারে। আপনি যদি আপনার অবজেক্টগুলোকে অন্য কোনো অবজেক্ট দিয়ে আপনি যদি রিপ্লেস করতে চান, কিংবা আপনি যদি আপনার মেইন অবজেক্টটার কোনো প্রকার এডিশন করতে চান, তাহলে আপনি এই অপশনগুলো থেকে করতে পারবেন। আর সেটা দেখানোর জন্য অবশ্যই আমাকে একটা অবজেক্ট ড্র করে নিতে হবে। ধরুন আমি এখানে একটা অবজেক্ট ড্র করে নিলাম। এই অবজেক্টটা ড্র করার পরে আমি এই অ্যারোর উপরে ক্লিক করলাম। তারপরে আমাকে এডিট সোর্স করতে হবে। আমি এডিট সোর্স করলাম। তারপরে আমি যদি এই অবজেক্টের কোনো প্রকার আমি একটা চেঞ্জ করি, ধরুন এই অবজেক্টের উপরে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। সাপোজ মাথাতে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। তাহলে দেখুন যে প্রত্যেকটা অবজেক্টের আমার সেই সার্কেলটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাকে এটা সেভ করতে হবে। এই জায়গায় আমি সেভ চেঞ্জ করলাম। তাহলে আমি আমার যে অ্যারেটা ছিল সেটা আমি এডিট সোর্সের মাধ্যমে নতুনভাবে এডিট করতে পারলাম। এবার আসি রিপ্লেস আইটেম। আপনি যদি আপনার অবজেক্টগুলোকে কোনো অন্য একটা অবজেক্ট দিয়ে রিপ্লেস করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে রিপ্লেস আইটেম। এখানে আমার রিপ্লেস আইটেমে ক্লিক করলাম। তারপরে আমার যে অবজেক্ট দিয়ে রিপ্লেস করব সেটাতে ক্লিক করার পরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। অবশ্যই আমি এই অবজেক্টটার সেন্টারে বেস পয়েন্ট দিলাম। এবার আমি যে অবজেক্টটাকে আমি রিপ্লেস করব সেখানে আমি ক্লিক করলেই সেই জায়গায় আমার সেই সার্কেলটা রিপ্লেস হয়ে যাবে। এভাবে আপনি আপনার অবজেক্টের রিপ্লেসমেন্ট করতে পারেন এখান থেকে। তো যাই হোক, এভাবেই আমরা ওকে করলাম। তারপরে এক্সিট করলে আমার সেই অপশানগুলো আবার ফিরে আসবে। এখন আমি যদি এটা মনে হয় যে আমার রিপ্লেসমেন্টের দরকার নেই, আমি আগের যে অ্যারেটা ছিল সেটাতেই থাকবো, তাহলে আমাকে রিসেট অ্যারে করলে আমার আগের যে অ্যারেটা ছিল সেটা চলে আসবে। এইভাবে আপনি আপনার পোলার অ্যারেটা আপনি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব পাথ অ্যারেতে। এবার আমরা শিখব পাথ অ্যারে। আপনি যখন কোনো একটা অবজেক্টকে কোনো একটা পাথ মানে কোনো একটা লাইন বরাবর অ্যারেঞ্জ করতে চাইবেন, তখন আপনার পাথ অ্যারেটার প্রয়োজন হবে। প্রথমে আমরা একটা আর্ক ড্র করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এই যে এই আর্কটা রয়েছে, এই আর্ক বরাবর আমরা এই অবজেক্টটাকে আমরা অ্যারে করব। আর এই জন্য আমি এটাকে প্রথমে মুভ করে নিয়ে আমি এই পয়েন্টে সেট করে নিলাম।
এখন আমাকে টাইপ করতে হবে AR, তারপরে এন্টার প্রেস করলেই আমার অ্যারেটা চালু হয়ে যাবে। এখন আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, আমি অবজেক্ট দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপর আমাকে অ্যারে টাইপ সিলেক্ট করতে হবে, আমি কোন অ্যারে এটা ইউজ করতে যাচ্ছি। এখানে এটা যেহেতু পাথ অ্যারে, এখানে আপনি PA টাইপ করতে পারেন কিংবা সেই পাথের উপরে ক্লিক করতে পারেন। আমি PA টাইপ করে এন্টার প্রেস করলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে কোন পাথে আমি এই অবজেক্টটাকে কপি করে অ্যারেঞ্জ করতে চাচ্ছি। এখন আমাদের যেহেতু এই আর্কটা রয়েছে, আমি এই আর্কের উপরে ক্লিক করলেই দেখবেন যে আমার অবজেক্টের কয়েকটা কপি হয়ে সেই কার্ভ বরাবর আমরা একটা অ্যারে পেয়ে গেছি। ঠিক একইভাবে আগের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ হচ্ছে এটা পাথ এবং আইটেমস এটা হচ্ছে 20 এবং এই আইটেমগুলোর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 10 ফিট সামথিং। এখানে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য আমি যদি এখানে দেই সাপোজ 15 ফিট, তারপরে এন্টার প্রেস করি, তাহলে দেখুন যে আমার বেশি হয়ে গেছে। আসলে এটা 15 ইঞ্চ দিতে হবে। আমি 15 ইঞ্চ দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে আমার যে ডিস্টেন্সটা রয়েছিল সেটা ঠিক হলো। এখন হচ্ছে যে আমাদের যে আইটেম নাম্বারটা এটা চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে মেজারে গিয়ে আপনি এখানে ডিভাইড অপশানে যাবেন। ডিভাইড অপশানে ক্লিক করলে আপনি এখানে আইটেম দিতে পারবেন। আপনি সাপোজ এখানে আমি দিলাম সাপোজ 20, তাহলে আমি এখানে 20টা আইটেম আমি পেয়ে গেছি। আবার আপনি যদি এদের মধ্যবর্তী ডিস্টেন্স চেঞ্জ করেন তাহলে আপনাকে এই ডিভাইডে গিয়ে এইখান থেকে আপনাকে মেজার অপশানে যেতে হবে। এই ছিল আমাদের মেজার এবং ডিভাইড অপশন। এরপরে আসছি রো। আমি এখানে একটা রো রয়েছে, আমি যদি এখানে দুইটা রো দেই তাহলে আমাদের দুইটা সারিতে আমার অবজেক্টগুলো আমি পেয়ে যাব। এগুলো নতুন তেমন কিছু না, রেক্টেঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারের এই অপশনগুলো বুঝলে আপনি এই অপশনগুলো বুঝতে পারবেন। এখানে আমি অন করে দিলাম, আমি আমার রো একটাই রাখলাম। তারপরে এদের ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স রো যেটা দিয়েছিলাম ডিস্টেন্স চেঞ্জ করতে পারবেন, টোটাল ডিস্টেন্স চেঞ্জ করতে পারবেন এবং লেভেল যেটা সেটা হচ্ছে আপনার জেড ডিরেকশনের জন্য। এবং অ্যাসোসিয়েটিভ অপশনটা তো আপনি বুঝতেই পারছেন কি এটা। আমি গত দুইটা যে অ্যারে ছিল সেই দুইটা অ্যারেতে আমি অ্যাসোসিয়েটিভ অপশন নিয়ে অনেক কথা বলেছি। বর্তমানে আপাতত আমি ক্লোজ করলাম। এবার আমরা একটা পলি লাইনে আমাদের কোনো একটা অবজেক্টকে সাজাতে চাইবো। এটা হচ্ছে আমাদের পাথ। একটা পলি লাইন দিয়ে আমরা একটা পাথ ড্র করলাম এবং আমাদের একটা অবজেক্ট, সাপোজ আমি একটা সার্কেল ড্র করে নিলাম। সার্কেল ড্র করে নিলাম, এই জায়গায় না ড্র করে আমি বাইরে ড্র করে দেখাই, তাহলে আমি বেস পয়েন্ট অপশানটা দেখাতে পারবো। এইটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এইটা হচ্ছে আমাদের পাথ। আমরা টাইপ করলাম AR, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের অ্যারে কমান্ডটি চালু হলো। এবার আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে অ্যারে টাইপ সিলেক্ট করতে হবে। আমি এই জায়গায় পাথে ক্লিক করলাম, তারপরে আমাকে এই পাথটা সিলেক্ট করতে হবে। আমি এই পাথের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের যে অবজেক্টটা ছিল এটা কেমন যেন অগোছালোভাবে অ্যারেঞ্জ হয়েছে, আমাদের কাঙ্ক্ষিত পাথে অ্যারেঞ্জ হয়নি। এটার কারণ হচ্ছে এটার বেস পয়েন্ট আলাদা। আমাকে বেস পয়েন্ট দিতে হবে। আমি এই যে সার্কেলের সেন্টার পয়েন্টে যদি আমরা বেস পয়েন্টটা দেই তাহলে এই যে কার্ভের প্রথম ইনিশিয়াল পয়েন্ট থেকে সেই সার্কেলগুলো অ্যারেঞ্জ হবে। আমি বেস পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমি সার্কেলের এই জায়গায় বেস পয়েন্ট দিলাম, তাহলে দেখুন যে আমার যে পাথটা ছিল সেই বরাবর আমার সার্কেলগুলো অ্যারেঞ্জ হয়ে গেছে। এই ছিল আমাদের বেস পয়েন্ট। আপনি যদি দেখেন যে আপনার পাথ বরাবর আপনার অবজেক্টটা অ্যারেঞ্জ হচ্ছে না, তাহলে আপনি বেস পয়েন্টটা সেট করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার পাথ বরাবর আপনার কপিগুলো সেট হয়ে যাবে। এরপরে আমরা দেখব ট্যানজেন্ট অপশন নামের একটা অপশন রয়েছে। এই জন্য আমি পলিলাইন থেকে একটা কার্ভ ড্র করে নেই। এখানে আমি সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আর্ক, আমি একটা কার্ভ তৈরি করে নিলাম। এখন আমরা একটা সার্কেল দিলাম, সাপোজ সার্কেল না, আমরা একটা যদি রেক্টেঙ্গেল দিই, আমরা একটা রেক্টেঙ্গেল দিলাম। সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল দিলাম। এই স্কোয়ারটাকে আমরা এই কার্ভ অনুযায়ী আমরা অ্যারে করব। এই জন্য আমি টাইপ করলাম AR, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে পাথ সিলেক্ট করতে হবে। আমি পাথে সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে পাথ ছিল সেই পাথ বরাবর আমার এই অবজেক্টটা অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে ট্যানজেন্ট ডিরেকশন দিতে হবে। আমার যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা দেখুন যে প্রতিটা জায়গায় তাদের কিন্তু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতেছে, ঠিক আছে। এইটা আপনি আপনার ট্যানজেন্ট ডিরেকশনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন এটা দিলাম এবং এই ট্যানজেন্ট ডিরেকশন দিলে সেই অনুযায়ী তারা অ্যারেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট ডিরেকশন।
আপনি ট্যানজেন্ট ডিরেকশন দিয়ে আপনার এই অ্যারেঞ্জমেন্টটা মানে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারেন। অথবা আপনি এখানে যে অ্যালাইন আইটেমস রয়েছে এখানে ক্লিক করলে দেখবেন যে আমার ফার্স্ট যে অবজেক্টটা যেভাবে ছিল আমার বাকি অবজেক্টগুলো ঠিক একইভাবেই অ্যারে হয়েছে। আর আপনি যদি অ্যালাইনটা উঠিয়ে ফেলেন তাহলে তারা যে কার্ভটা রয়েছে সেই অনুযায়ী তারা অ্যালাইন করবে। আর যেহেতু এটা আপাতত 2D, সুতরাং জেড ডিরেকশন নিয়ে কথা বললাম না। এই ছিল আমাদের পাথ অ্যারে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা একটা স্পাই লাইন দিয়ে পাথ ড্র করব। আর এই জন্য আমাকে প্রথমে টাইপ করতে হবে SPL, তারপরে স্পাই লাইন ড্র করতে হবে। আমি স্পাই লাইনটা ড্র করে নেই। এখানে একটা সার্কেল ড্র করে নিলাম এই জায়গায়, সাপোজ আমি দূরে ড্র করে নিচ্ছি। এই সার্কেলটাকে আমরা এই স্পাই লাইন বরাবর আমরা অ্যারে করব, আর এর জন্য আমাদের পোলার অ্যারের প্রয়োজন। আমরা টাইপ করলাম AR, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার প্রেস করার পরে আমি এই যে পাথ রয়েছে এখানে ক্লিক করলাম, তারপর আমাকে পাথটা সিলেক্ট করতে হবে। আমি স্পাই লাইনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমাদের অবজেক্টটা অ্যারেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু আসলে এই কার্ভ অনুযায়ী না, কারণ আমাদের বেস পয়েন্টটা ঠিক নাই। আমরা এখন বেস পয়েন্ট দেবো। আমি এই জায়গায় বেস পয়েন্টে ক্লিক করার পরে আমি সার্কেলের যে সেন্টারটা রয়েছে এখানে আমরা বেস পয়েন্ট দিলাম। তাহলে দেখুন যে আমাদের যে কার্ভটা ছিল সেই অনুযায়ী আমার যে সার্কেলটা আছে এটা অ্যারেঞ্জ হয়ে গেছে। পাথ অ্যারে করতে হলে অবশ্যই আপনার একটা পলিলাইন হতে হবে। আপনি কোনো সিঙ্গেল ভাঙা ভাঙা লাইনে আপনি আসলে পাথ করতে পারবেন না। আমি ধরুন যে একটা লাইন ড্র করে নিচ্ছি, লাইন দিয়ে আমি একটা পাথ ড্র করে নিচ্ছি। এটা আসলে সিঙ্গেল লাইন, কয়েকটা 4টা লাইন। এখানে যদি আমরা পাথ করি তাহলে কিন্তু হবে না। আমাদের প্রথম যে লাইনটা রয়েছে সেইটাই আমাদের পাথ হিসেবে কাজ করবে। আমরা এখানে একটা সার্কেল ড্র করে নিলাম, তারপরে আমরা AR, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে সার্কেলটাকে চুজ করলাম, তারপরে আমাকে পাথ ক্লিক করতে হবে। তারপরে আমি এই যে লাইনটা দেখছেন এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই লাইন বরাবর আমাদের পাথ হলো, বাকিগুলোতে হলো না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন এবং এটা কমপ্লিট একটা সিঙ্গেল লাইন না। সুতরাং আপনাকে পাথ হতে হলে অবশ্যই কোনো পলি লাইন হতে হবে, কিংবা কোনো একটা সিঙ্গেল আর্ক হতে হবে, কিংবা একটা স্পাই লাইন হতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার অ্যারে কমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে কিংবা কোথাও কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।